সব খবর কম সময়ে সব খবর একসাথে এই 1 ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত আবু বকর এবং নাহিদকে 10 দিন আর 2 শিক্ষক আলামিন এবং ইউসুফের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুনানির দিন নির্ধারণ করা হয় মঙ্গলবার। এদিকে হামলায় ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত অংশ নতুন করে নির্মাণ শুরু হয়েছে। শিগগিরই তা স্থাপন করা হবে বলে জানিয়েছে ভাস্কর। যত দ্রুত সম্ভব স্বরূপে ফেরানো হবে এই শিল্পকর্মকে। শুক্রবার মধ্যরাতে দুজন হেঁটে আসে ভাস্কর্যের কাছে, এরপর মই বেয়ে উপরে ওঠে। ভাস্কর্য ভাঙচুর করে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বেশি ভেঙেছে, তাতে আমরা অনেক অংশ ভেঙে ফেলে নতুন করে বানাবো। কান, মুখটা নেই, হ্যাঁ, ওনার কলারের সৌন্দর্যটা ভেঙে ফেলছে, তাতে আমার পুরো মুখটাই আসলে আবার তৈরি করতে হবে। কিছু তদন্ত, সুষ্ঠু তদন্তের স্বার্থেই আমরা মনে করি রাষ্ট্রপক্ষ থেকে যে একটা রিমান্ড প্রয়োজন, এবং সেই রিমান্ডটা হয়তো আদালত এই তদন্তের ক্ষেত্রে এটা দিবে না। ভাস্কর্য এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নগরী এবং যুগ্ম মহাসচিব মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী 2টি মামলা দায়ের করা হয়েছে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন মামলা 2টি দায়ের করে। মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলা 2টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাদী পক্ষের আইনজীবীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার মতো কথাবার্তা বলা হয়, তখন আমরা ধরেই নিতে পারি এটা রাষ্ট্রদ্রোহিতা। বর্তমানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। ভাস্কর্য অপসারণের দাবিতে তারা হীন উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, যেগুলো আমরা মনে করছি রাষ্ট্রদ্রোহিতার শামিল। ঔদ্ধত্যমূলক আচরণ করেছেন, যে আচরণের কারণে আজকের সারা বাংলাদেশ উত্তাল হয়ে আসছে। এই বাংলাদেশের সমস্ত মানুষ আজকের সেই মামুনুল হক সহ সকলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টায় লিপ্ত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে অপরাজেয় বাংলা সামনে মানববন্ধন করে এই সমিতি। এ সময় শিক্ষকরা বলেন, ভাস্কর্য সৃজনশীলতা বিকাশের মাধ্যম, শিল্পচর্চার এই মাধ্যম আজ হুমকির মুখে। শিক্ষক নেতারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ভাস্কর্য বিরোধীদের প্রতিরোধ করতে হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিজয়ের মাসে এমন ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জাতির জনকের প্রতি অসম্মান প্রদর্শনের হীন একটি প্রয়াস, অন্যদিকে মানবিক বিকাশ, মানুষের সৃজনশীলতা বাধাগ্রস্ত করা, মানবতাকে প্রশ্নবিদ্ধ করা, মানবতার গতিকে স্তব্ধ করে দেওয়ার অপপ্রয়াস, এই 2 মানদণ্ডে এগুলো মারাত্মক অপরাধ। মাওলানা মামুনুল হক সহ ভাস্কর্য ভাঙার উস্কানি দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, দেশের জেলায় জেলায় জাতির পিতার ভাস্কর্য স্থাপন করতে হবে। যারা বঙ্গবন্ধুর গায়ে হাত দিয়েছে, মানুষ তাদের ক্ষমা করবে না। এ সময় তারা আরও বলেন, বাংলার মাটিতে কোনো স্বাধীনতা বিরোধী মাথাচাড়া দিলে তার অবস্থা হবে সাকা চৌধুরীর মতো। ভাস্কর্য ভাঙার ঘটনা রাষ্ট্রদ্রোহের শামিল বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি বলেন, এই ধৃষ্টতা যারাই করবে তাদেরকে চরম মূল্য দিতে হবে। কারো হুকুমে ভাস্কর্য ভাঙা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানান, এই ইস্যুটি স্বয়ং প্রধানমন্ত্রী দেখছেন। ওবায়দুল কাদের আরও বলেন, হেফাজতের সাথে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়নি, ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণ হবেই। বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে উস্কানি দিচ্ছে। এখন তারা হেফাজতের আন্দোলনের উপর ভর করেছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। ভাস্কর্য নির্মাণ কাজ, যেটা নির্মাণাধীন, নির্মাণ কাজ চলবে। তারা যে প্রস্তাব দিচ্ছে এটা তারা দেখবে। আমি মনে করি যে কিছু কিছু বিষয় আছে নৈতিকভাবে মোকাবেলা করা উচিত। সারা দেশে বঙ্গবন্ধুর মিউরাল, ভাস্কর্য এবং প্রতিকৃতির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
63 জেলা এবং 380 উপজেলায় স্থাপিত প্রতিটি জেলা সদর এবং উপজেলা প্রশাসনিক ভবনে স্থাপিত মিউরালের নিরাপত্তা নিশ্চিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণাধীন মিউরাল এবং স্থাপিত স্থাপনার সবগুলো নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে এই নির্দেশে। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্যও বলা হয়। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার ঘটনায় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যাখ্যা দেওয়ার আবেদন করা হলে বিষয়টি প্রশাসন দেখছে বলে মন্তব্য করে হাইকোর্ট। এ বিষয়ে কোনো আদেশ দেননি। দেশের প্রত্যেকটি জেলা উপজেলা সহ জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল বা ভাস্কর্য যেখানে নির্মাণ হয়েছে বা নির্মাণাধীন রয়েছে সবগুলোর ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য ইমিডিয়েট অনতিবিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন। কুষ্টিয়ার ঘটনা নিয়ে আমরা সাবমিশন করেছিলাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে ডাকানোর জন্য। কোর্ট বলেছে যে সারা দেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর মুরাল সংরক্ষণের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। রাজাকারদের তালিকার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা রাজাকারদের তালিকা তৈরি করবে। মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিচ্ছে, অবৈধভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধন কিভাবে হবে তা আইনে উল্লেখ থাকবে। এছাড়া মন্ত্রিসভায় 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজাকারদের তালিকা প্রণয়নের কথা সেখানে উল্লেখ নেই। যেমন একটা মেজর, কারণ এটা জাতির এখন একটা বিরাট দাবি যে এখন কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে উনি যেটা প্রকাশ করলো কোন ক্ষমতা বলেন, সেই সুযোগ একটা থাকে আইনি চ্যালেঞ্জ করার, সেই সুযোগটা যেন ভবিষ্যতে আর না পায় সেই জন্যই আমরা এটাকে খুবই গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের একটা তালিকা করার জন্য আর কি, তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে এই মুক্তিযোদ্ধা কাউন্সিল। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে খোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, আওয়ামী লীগ ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে উঠেছে। বলেন, আসন্ন উপজেলা, পৌরসভা এবং ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কুষ্টিয়া এবং মাগুরা এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুরের নিন্দা জানান তিনি। আবারও সড়কে মৃত্যুর মিছিল। এবার হবিগঞ্জের নবীগঞ্জে বাস এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে মা মেয়ে সহ 8 জনের, আহত হয়েছেন অন্তত 10। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের সাতাইহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসটি নবীগঞ্জের সাতাইহাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে বাস এবং সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান মা মেয়ে সহ 8 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আহতদের সিলেট ওসমানী স্মৃতি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির পিছনে 4 জন ছিল আর সামনে 4 জন ছিল, বসা সব মোট 8 জন। আর তো অন্য গাড়ি কোনো যাত্রী না, শুধু সিএনজি যাত্রী। আরও এই মহাসড়কে অনেক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে এই সিএনজি অটোরিকশাগুলো অদক্ষ চালকদের কারণে। এডিএম স্যার বরাবর আবেদন রাখা হয়েছে হবিগঞ্জের। এডিএম স্যারের সাথে কথা বলেছি এবং পারমিশনের ভিত্তিতে আমরা লাশগুলি হস্তান্তর করি। একটা লাশ আছে, এটা আমরা এখনো পরিচয় পাই নাই। এদিকে আরও 6 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। মুন্সিগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যানের চাপায় মারা গেছেন 2 পথচারী। সকালে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের 2 পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ভোলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস এবং বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন 8 জন। এ ঘটনায় উত্তেজিত জনতা 3টি বাস ভাঙচুর এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী এবং পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই, করোনার দেশের সার্বিক পরিস্থিতি। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 36 জন, শনাক্ত 2198 জন।
আর এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৬,৮৭৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৩৬৯টি, যেখানে শনাক্তের হার ১৫.৩০%। আর সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,৭৯,৭৪৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৬৬৩ জন। মোট সুস্থের সংখ্যা ৩,৯৮,৬২৩। মৃত ৩৬ জনের মধ্যে ২৪ জনই পুরুষ। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে আজও দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। গতদিনও যেটি চলেছে, নানা কার্যক্রম এখানে চালানো হয়। লক্ষ্মীপুর শহরের চকবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় জরিমানা করা হয় ৩৫ জনকে। এছাড়া সতর্ক করে দেওয়া হয় অনেককে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একইভাবে খুলনা নগরীর শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করে র্যাব। মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান র্যাব ৬-এর কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় র্যাবের পক্ষ থেকে। বাগেরহাটেও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে সামাজিক সংগঠন বাগেরহাট ফাউন্ডেশন। ৪ দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রথম দিনে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার ৯ উপজেলাতে এই কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় সামাজিক সংগঠনটির পক্ষ থেকে। আইভারমেকটিনের কার্যকারিতা নিয়ে ৬৮ জন রোগীর উপরে ক্লিনিক্যাল ট্রায়াল করেছে আইসিডিডিআরবি। গবেষণার ফলাফল নিয়ে আশাবাদী গবেষকরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে করোনা চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা বিষয়ক গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ট্রায়ালে দেখা যায় শুধু আইভারমেকটিন ব্যবহারে রোগীর শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি কমে যায় প্রায় ৭০%, যেখানে এর সাথে ডক্সিসাইক্লিন কমে প্রায় ৬০%। এই ভাইরাসটা আসলে কাকে যে কিভাবে কাবু করবে কেউ জানে না। স্প্রেড করাটা, কমিউনিটিতে স্প্রেড করাটা হয়তো কমবে। ভাইরাল লোড কমালে আমরা কমিউনিটিতে ট্রান্সমিশন কমাতে পারবো। যারা মাইল্ড কেস উইথ কোমরবিডিটি, তাদের সিভিয়ারিটি এবং ক্রিটিক্যাল হওয়ার ঝুঁকিটা কমবে। We need RCT. We do not believe on observations. Your observational study may not be correct, and we cannot make a conclusion in the national guideline based on the observational study. তৃতীয় দিনের মতো করোনার অ্যান্টিজেন টেস্ট হয়েছে ১০ জেলায়। পরীক্ষা করাতে আগের দুদিনের মতোই তেমন কোনো সাড়া নেই। গতকালের তুলনায় কমেছে টেস্টের সংখ্যাও। ১০ জেলায় সব মিলিয়ে ৯০ জনের পরীক্ষা করানো হয়েছে। এরই মধ্যে পজিটিভ এসছে ১৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৪%। এর মধ্যে মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি পজিটিভ শনাক্ত হয়েছেন ৫ জন। সব জায়গায় অ্যান্টিজেনের সাথে নমুনা নেওয়া হচ্ছে। পিসিআর টেস্টেরও করোনা উপসর্গ থাকার পরও যাদের অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে তাদের নমুনা পাঠানো হচ্ছে পিসিআর ল্যাবে। অ্যান্টিজেন টেস্ট ফ্রি। সাথে যেহেতু আরটি-পিসিআর টেস্টের নমুনা নেওয়া হচ্ছে, তাই পরীক্ষা করাতে লাগবে মাত্র ১০০ টাকা। ভারতে বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালো কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলো। মঙ্গলবারের ভারত বন্ধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে ১৮টি রাজনৈতিক দল। এর মধ্যে বিজেপি জোটের মিত্র আরএলপিও রয়েছে। কংগ্রেস জানিয়েছে কৃষকদের বন্ধ কর্মসূচির সমর্থনে দেশ জুড়ে বিক্ষোভ করবে তারা। সোমবার সকালে দিল্লি সীমানায় অবস্থান নেওয়া কৃষকদের সাথে দেখা করে সমর্থনের কথা জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি পাস হওয়া ৩টি কৃষি বিল বাতিলের দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ভারতের প্রচুর কৃষক। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল বেলারুশ। রোববার প্রতিবাদ কর্মসূচি থেকে আটক করা হয় শতাধিক বিরোধী নেতাকর্মীকে। রাজধানী মিনস্কের পাশাপাশি অন্যান্য শহরেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিরোধী স্লোগানে এ সময় মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিরোধীদের অভিযোগ, স্বৈরাচারী আচরণের মাধ্যমে ২৬ বছর যাবৎ ক্ষমতা আঁকড়ে ধরে রয়েছেন লুকাশেঙ্কো। ভোট কারচুপির অভিযোগে ৯ আগস্ট থেকে উত্তাল বেলারুশ। তোয়াক্কা না করেই ষষ্ঠবারের মতো ক্ষমতা গ্রহণ করেন ষাটোর্ধ্ব প্রেসিডেন্ট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে উইন্ডিজ। সফর থেকে বাদ পড়বে টি-20, হতে পারে 2 টেস্ট আর 3 ওয়ানডে। সেই সাথে শ্রীলঙ্কা সফরের জন্য আবারও কথা বলছে 2 বোর্ড। এপ্রিল কিংবা মেতে সিরিজ হবে কিনা জানা যাবে 10 থেকে 12 দিনের মধ্যে। এদিকে খুলনার হয়ে মাঠে নামতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু কাপে ভালো করলে বিবেচনা করতে পারবেন নির্বাচকরা, জানিয়েছেন আকরাম খান। টুরটা আপনার শর্ট করার চেষ্টা করছে। সো এখন আমরা
আমরা ওদের কথায় কিন্তু একমত হয়েছি, হয়তো বা আগামী 3-4 দিনের মধ্যে একটা মানে একটা ফিকচার বা ওদের যে শিডিউল আছে ওটা আমরা দিতে পারবো। বাট এখন যতটুকু জানি ওরা হয়তো 10-12 তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো 20-22 তারিখ দিক দিয়ে শুরু করব। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর এবার মাঠে নামার আগেই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জেমকন খুলনার এই দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধ্যে 6:30টায়। সব ঠিক থাকলে এই ম্যাচেই দেখা যেতে পারে মাশরাফিকে। এদিকে টিকে থাকার মিশনে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী এবং তামিম ইকবালের বরিশাল। একসাথে এই দুই দলের 8 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা না থাকায় নিশ্চিত হয় খুলনা এবং চট্টগ্রামের প্লে অফ। বঙ্গবন্ধু টি-20 কাপে ব্যাটিং ব্যর্থতার খেসারত গুনতে হলো মোহাম্মদ আশরাফুলকে। টানা 5 ম্যাচে ব্যর্থ হওয়ায় খুলনার বিপক্ষে ছিলেন না মূল একাদশে। রাজশাহীর হয়ে 5 ম্যাচ খেলেছেন এবং করেছেন মাত্র 57 রান। প্রশ্ন উঠেছে তার আউট হওয়ার ধরন নিয়ে। সব মিলিয়ে এখন পর্যন্ত নড়বড়ে এক আশরাফুলকেই দেখেছেন তার ভক্তরা। বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সোমবার সকাল থেকে সোয়ারিঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে এরা। এ সময় বাসিন্দাদের জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়। সীমানা থেকে কোথাও 20 ফুট কিংবা কোথাও 50 ফুট পর্যন্ত দখলে নিয়েছে দখলদাররা। বেশিরভাগ স্থাপনাই একতলা টিনের ঘর। এর মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে কয়েকশো। পাশেরটা যদি সরকারি সমিতি না হয়, কোর্টের আদেশ থাকে, মানলাম আমি, আমার যদি সুযোগ দেখ না, আমি কোর্টের আদেশ নিয়ে আসি, দেখি কোর্ট কী বলে। রেস্টে দিয়েছে, এখন যাদের বিরুদ্ধে বাদী করছে তারা এখন যায়নি, মামলাটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এই সীমানা পিলার হতে 50 থেকে 60 ফিট ভিতরে আমাদের নতুন অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রায় 1 সপ্তাহ আগে অ্যালাইনমেন্ট আমরা দিয়েছি এবং আমরা লোকজনকে মাইকিং করেছি সরে যাওয়ার জন্য। যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে 8 জন বন্দি শিশু গেছে। রোববার দিবাগত রাত 2:15 দিকে আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পলাতক শিশুবন্দীকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত 13 আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 18 বন্দি শিশুর উপরে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে। কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এতে 3 শিশু নিহত হয়। ওই ঘটনায় কেন্দ্রের 5 কর্মকর্তা এবং 7 বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়। মই ছিল বিদ্যুতের লাইন ঠিক করার জন্য, সেই মইটি তারা ব্যবহার করে। তো এইভাবে আপনার গভীরতা তারা মই ব্যবহার করে ওয়ার্ল্ডিংয়ে পালিয়ে যায়। এই ঘটনা আগেও কিন্তু বুলিয়ারহাটে সুয়ারেজ লাইন দিয়ে আপনার 3 শিশু পালিয়েছিল। তার আগে আরো কয়েকটি ঘটনা ঘটেছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলাল হোসেন নামে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কলতাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় বিলালের মুদি দোকান রয়েছে। গত রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। সকালে বাড়ির পাশে বিলালের মস্তকহীন মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই বিলালকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের। পদ্মায় রোববার দিবাগত মধ্যরাতে ডুবে যাওয়া ডাম্প ফেরিটি উদ্ধারে তৎপরতা চলছে। ফেরি রানীগঞ্জ উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে রোববার মধ্যরাতে 22টি গাড়ি এবং যাত্রী নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ডাম্প ফেরি রানীগঞ্জ। ফেরি স্টাফরা জানান, মাঝ নদীতে একটি ড্রেজারের পাইপে ধাক্কা লেগে তলা ফেটে যায় এই নৌযানের। এরপর ফাটল নিয়ে দ্রুতই পানি ঢুকতে থাকে। সে সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি বাস চালক এবং যাত্রীদের মধ্যে। এই অবস্থায় চালক দক্ষতার সাথে বাংলাবাজার ঘাটে নোঙরের পর যানবাহন এবং যাত্রী খালাস করে, কিন্তু ঘন কুয়াশার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয় বলে এক পর্যায়ে ফেরিটি পাশের একটি চরের কাছে ডুবে যায়। খুব চেষ্টা করছি, কিন্তু কোনো রকমে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আমরা মাস্টারকে বললাম যে আপনি দ্রুত গতিতে জাহাজ চালাই দেন। তারপর সে দ্রুত গতিতে জাহাজ যেখানে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সেখানে অনেক কম সময়ে
কারাগান্ধী পৌঁছে যায়। অনবোর্ড যেসব গাড়ি ছিল সবগুলো আমরা যাত্রী এবং নিরাপদে তাদেরকে আমরা আনলোড করছি এবং তাৎক্ষণিকভাবে জাহাজটা বিসিং করার জন্য এই পারে নিয়ে আসে। কাজ করে দেখছি যে আসলে এটা কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাবে। আবার একটু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ফিরি, যেহেতু সারা দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ চলছে। এই ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গেল দিনও গতকালও বিক্ষোভ সমাবেশ হয়েছে। খুলনায় সকাল 11টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন মহানগর জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ মূলত। সেখানে ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের গ্রেফতার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেই তারা জানান। সিটি মেয়র তালুকদার আব্দুল খালিক সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এখানে। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রেস ক্লাবের মানববন্ধন করে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সিলেটে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বক্তারা বলেন, ভাস্কর্য ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে রীতিমতন। এ চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। একইভাবে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহ। দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের যৌথ উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করে পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিরাজগঞ্জেও ধানগড়ায় আমাদের ঠিকানা এবং আলিয়া মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এ সময় তারা। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহেও মানববন্ধন করেছে আইনজীবীরা। এ সময় বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেন আইন পেশা সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সকালে শহীদ মিনারে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত মানববন্ধন, এই প্রতিবাদ সমাবেশ এবং সেখান থেকে তারা দাবি জানায় নানা। বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মান্ধ সাম্প্রদায়িকতার কোনো স্থান নয়, হতে পারে না। যারা জাতির জনকের ভাস্কর্যে হাত দিয়েছে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন বক্তারা। অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। কওমি মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রী যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়ে যাদের ডিগ্রিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমমানে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ষড়যন্ত্রে লেলিয়ে দেবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করেছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের মাটিতে থাকার কোনো অধিকার তাদের নেই। আগামী 14 ডিসেম্বর মহাসমাবেশ করবে সাংবাদিক সমাজ। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ভাস্কর্য ইস্যুতে মৌলবাদী গোষ্ঠীকে ফনা তুলতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় শেষে তিনি মন্তব্য করেন, বলেন, মৌলবাদী গোষ্ঠী ঘাপটি মেরে বসে রয়েছে। এরা টেলিভিশনকেও হারাম বলছিল। স্বাধীন বাংলাদেশে মৌলবাদীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এই গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই মৌলবাদী গোষ্ঠী অপশক্তি যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, এরা এই ধরনের ফনা তোলার অপচেষ্টা করতে পারত না যদি তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা না হতো। তাদেরকে একটি দল, একটি গোষ্ঠী তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়। শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ক্রমান্বয়ে কমছে তৈরি পোশাকের অর্ডার, একই সঙ্গে বিশ্ববাজারে কমছে পোশাকের মূল্য। এমন অবস্থায় সংকট সামলে উঠতে শিল্পে প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি করছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ডক্টর রুবানা হক শিল্পে প্রণোদনা প্যাকেজ পরিশোধ শুরুর সময় 6 মাস থেকে 1 বছরে উন্নীত করার দাবি জানান। একই সঙ্গে পরিশোধের মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর নির্ধারণের কথা বলেন তিনি। জানান, করোনার দ্বিতীয় ধাক্কায় গেল অক্টোবর মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 8 ভাগ। গেল সেপ্টেম্বর মাসে বাংলাদেশে তৈরি পোশাকের দরপতন হয়েছে প্রায় 5.5 ভাগ।
বিশ্ববাজারে টিকে থাকতে পোশাক খাতে সামগ্রিক সহায়তা চলমান রাখার দাবি করা হয় এই ব্রিফিং থেকে। এমন তো না যে আমরা ফেরত দেব না ঋণ, এটা প্রশ্নই আসে না। আমরা আমাদের স্বচ্ছতার জায়গাটায় মাথায় রাখবেন যে এই সেক্টরে কিন্তু এমন একটা সেক্টর 15 দিনের মাথায় কিন্তু আমরা ডিজিটাল পেমেন্ট করেছি এবং সেটি একটি কিন্তু কোথাও কোনো অভিযোগ ওঠেনি। তো আমরা তো ওই চেষ্টাটা করেছি। কাজে আমরা আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে, আমাদের শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখতে যা করতে হয় করবো, কিন্তু নীতি সহায়তার প্রয়োজন আছে। করোনার বৈশ্বিক পরিস্থিতির দিকে একটু নজর দেওয়া যাক। 15,41,000 ছাড়িয়েছে এই ভাইরাসের প্রাণহানি। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7,500 মানুষ। নতুনভাবে শনাক্ত 5,27,000-এর মতো। মোট সংক্রমিত 6,73,70,000-এর কাছাকাছি। দিনে 1000-এর বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,89,000 ছুঁই। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 1.5 কোটির বেশি মানুষ। রোববার দ্বিতীয় সর্বোচ্চ 600-র কাছাকাছি মৃত্যু দেখেছে মেক্সিকো এবং ইতালি। নতুনভাবে লকডাউন কড়াকড়ি আরোপের পরও ইউরোপের দেশগুলোর ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে যুক্তরাজ্যে। প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে এই দেশ। এর মধ্যে ব্রিটেনের 50 হাসপাতালে পৌঁছে গেছে 8 লাখ ডোজের প্রথম চালান। রোববার ইন্দোনেশিয়াও হাতে পেয়েছে চীনের সিনোভ্যাক টিকার 12 লাখ ডোজ। যোগান কম থাকায় সব দেশকে টিকার অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করার পরামর্শ দিয়েছে WHO। সত্যি ভীষণ রোমাঞ্চকর। এতটা বড় পরিসরে টিকাদানের অতীত রেকর্ড নেই জাতীয় স্বাস্থ্যসেবা অধিদপ্তরের। হয়তো সংরক্ষণ পদ্ধতির বিধিনিষেধের কারণে ছুঁতে পারছি না, কিন্তু জানি বিশ্বের প্রথম সাধারণ মানুষ হিসেবে আমরাই করোনার টিকা গ্রহণ করতে যাচ্ছি। ভ্যাকসিনের জন্য অপেক্ষার ফল মিষ্টি হবে নিঃসন্দেহে, কেননা 2 শতাধিক প্রার্থী রয়েছে টিকা উদ্ভাবনের দৌড়ে। তবে শুরুর দিকে যোগান কম থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রত্যেক দেশকে অগ্রাধিকার তালিকা ঠিক করতে হবে। চিকিৎসক, সমাজসেবা কর্মী, ষাটোর্ধ্ব এবং মুমূর্ষদের প্রথমে টিকাদান কর্মসূচির আওতায় আনুন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি কোভিড-19 আক্রান্ত। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলছে 76 বছর বয়সী এই আইনজ্ঞের চিকিৎসা। ট্রাম্পের নির্বাচনী ফলাফল সম্পর্কিত আইনি লড়াইয়ে তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন। তার সংক্রমণের খবরে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেসিডেন্ট নির্বাচনের পর বহুবার তিনি মাস্ক ছাড়া জনসমক্ষে এসেছেন। মানেননি সামাজিক দূরত্ব সহ অন্যান্য করোনা শিষ্টাচার। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা খেলোয়াড় বাদল রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক এবং সংসদ সদস্য অসীম কুমার উকিল, ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ সহ সাবেক তারকা ফুটবলাররা। অনুষ্ঠানে বাদল রায়ের বর্ণাঢ্য জীবন নিয়ে ছিল আলোকচিত্র প্রদর্শনী। গেল 22 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাদল রায়। করোনার সরাসরি ধাক্কা এবার দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড সিরিজে। ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার শেষ পর্যন্ত বাতিল হলো ওয়ানডে সিরিজটি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা 2 দেশের ক্রিকেট বোর্ড। সিরিজ শুরুর আগে এক প্রোটিয়া ক্রিকেটার করোনা পজিটিভ হলে প্রথম ম্যাচ 2 দিন পিছিয়ে দেওয়া হয় রোববার। তবে রোববার পারালে প্রথম ওয়ানডে শুরুর মাত্র 3 মিনিট আগে আসে ম্যাচ বাতিলের ঘোষণা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ডের। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ম্যারাথন। ঢাকা ম্যারাথন নামে এই আসলে ফুল, হাফ এবং ডিজিটাল ম্যারাথন, এই 3 ক্যাটাগরিতে দৌড়াবেন দৌড়বিদরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 10 জানুয়ারি শুরু হবে এই ম্যারাথনটি। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে শেষ হওয়া ফুল এবং হাফ ম্যারাথনে অংশ নেবেন 200 দৌড়বিদ। আর সার্ক এবং আন্তর্জাতিক অঙ্গনের 35 থেকে 40 জন দৌড়বিদ অংশ নেবেন এতে। ভাষান্তরে স্থানান্তর সাময়িক ব্যবস্থা, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই বাংলাদেশের লক্ষ্য। আবারও জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেন, জাতিসংঘের কারিগরি টিম এই ব্যাপারে আনুষ্ঠানিক কিছুই জানায়নি। মিয়ানমারে কি করা হচ্ছে সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ নয় বরং মিয়ানমারকে চাপ দিয়ে সংকটের সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও আহ্বান জানান মন্ত্রী। তারা একটি কথা বলেছে যে তারা জানতো না। এর মতো ডাহা মিথ্যা কোনো হতে পারে? আমরা বহুবার তাদের জানিয়েছি, তারা সবকিছুতেই সম্পৃক্ত।
কিন্তু তারা পিক অ্যান্ড চুজ করেন, এটাই দুঃখজনক। তারা তো আদারওয়াইজ সম্পৃক্ত, তারা বাংলাদেশের নামে রোহিঙ্গার নামে টাকা তুলতেছেন এবং তারাই খরচ করছেন। আমরা জানি না কীভাবে ওনারা খরচ করেন, আমরা তো কাউকে জোর করে পাঠাবো না। সুতরাং যারা যেতে চায় তারা, আমরা উই ওয়ান্ট টু, কখন যায় তার ওদের উপর নির্ভর করে। সাভার সেনানিবাসের আরভিএনডিএফ ডিপোতে প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল আকবর হোসেন। অনুষ্ঠানে মেজর জেনারেল আকবর হোসেনকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর একক এবং বলিষ্ঠ নেতৃত্বে সূচিত হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সেনাবাহিনীর মর্যাদা এবং আভিজাত্য সমুন্নত রাখার আহ্বান জানান। বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বেলা 12টায় নগরীর পলিটেকনিক কলেজ রোডে 3তলা ভবনটি উদ্বোধন করেন তিনি। তবে এ সময় গণমাধ্যমে কথা বলেননি পুলিশের মহাপরিদর্শক। ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ডক্টর অমৃতাভ সরকার, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান প্রমুখ। 7,24,00,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। পাকিস্তানের পেশোয়ারে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতায় প্রাণ গেছে 6 রোগীর। 5 জনই ছিলেন করোনা আক্রান্ত। গুরুতর অসুস্থ আরও অনেকে এখনও। কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডারের নিয়মিত সরবরাহ পৌঁছায়নি খাইবার টিচিং হাসপাতালে। সেখানে অক্সিজেন সাপোর্ট ছিল অন্তত 200 রোগী। এই ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার করা হয়েছে কয়েকজনকে। বিশেষ সুরক্ষা পোশাক পিপিই পরেই বিয়ের আসরে বসতে হলো ভারতের এক নবদম্পতিকে। বিয়ের সকালে কনের করোনা পজিটিভ আসায় বিশেষ ব্যবস্থায় সারতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার রাজস্থানে এই ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, 2 দিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা শনাক্ত করে কর্তৃপক্ষ। রোববার বিয়ের পুনর্নির্ধারিত দিনের সকালেই কনের রিপোর্ট পজিটিভ আসে। তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। তবে সব প্রস্তুতি সম্পন্ন থাকায় প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 2 পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল বর কনের মা বাবা এবং পুরোহিত। পিপিই পড়তে হয়েছে সকলকেই। 12,638টি হীরক খণ্ড মাত্র একটি আংটিতে। এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের মিরাট শহরের নাম তুললেন এক গয়না ব্যবসায়ী। রেনানি জুয়েলস প্রতিষ্ঠানের দাবি, এটাই বিশ্বের সর্বোচ্চ হীরা সম্বলিত আংটি, যাকে দি মেরিগোল্ড হিসেবে নামকরণ করেছে গয়না প্রতিষ্ঠানটি। আংটির ওজন 165 গ্রামের বেশি। রেনানি আরও জানিয়েছে, 3 বছরের পরিশ্রমের ফল এই গয়না, যাতে বিশ্বের সব প্রান্ত থেকে সেরা মানসম্পন্ন হীরা বসানো হয়েছে, যেগুলো সব 38 ক্যারেটের প্রাকৃতিক হীরা। এর আগে 7,801টি হীরা বসানো আংটি ছিল তালিকার শীর্ষে। ফর্মুলা 1-এ যুক্তরাষ্ট্রের হাস দলের হয়ে ট্রাকে নামার আগে বাহরাইনে ফর্মুলা 2 জিতলেন 21 বছর বয়সী মিক শুমাখার। 7 বারের ফর্মুলা 1 চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের ছেলে। বাহরাইনের ট্র্যাকে স্প্রিন্টে 18তম ছিলেন মিক, আর প্রথম হন ভারতীয় ড্রাইভার জেহান দারুওয়ালা। 14 পয়েন্টে এগিয়ে থেকে ফাইনাল শেষ করেন মিক। এই জয়ের পর উচ্ছ্বসিত হয়ে মিক বলেছেন, এই জয় বিশ্বাস করতে পারছেন না তিনি। স্প্যানিশ লিগে 10 ম্যাচের মধ্যে 4র্থ হারে খেলোয়াড়দের উপর দায় চাপিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। কদিসের কাছে 2-1 গোলে হারের পেছনে ডিফেন্ডারদের ভুল এবং ফরওয়ার্ডদের ব্যর্থতাকে দায়ী করেন তিনি। মাদারীপুরে চুরির অভিযোগে স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় 6 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। রোববার রাতে ভুক্তভোগীর বাবাই মামলা করেন, তবে এখনও কাউকে গ্রেফতার দেখানো হয়নি। এর আগে বৃহস্পতিবার কালকিনি উপজেলায় কমলাপুর গ্রামে মোবাইল এবং টাকা চুরির অভিযোগ এনে 10ম শ্রেণীর ছাত্র আসিফকে নির্যাতন করে আসামিরা। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিয়ানমারের 2 নাগরিক সহ 3 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্সের শুনানি শেষে এই রায় দেন উচ্চ আদালত। 2013 সালের 4 জুলাই কক্সবাজার শহরের নুলিয়াচড়ার বাসিন্দা নুরুল হকের ছেলে 6 বছরের হৃদয়মণিকে অপহরণ করে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেয়ায় হত্যা করা হয় এই শিশুটিকে। এ ঘটনায় মিয়ানমারের 2 নাগরিক সহ 3 আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছিল কক্সবাজার দায়রা জজ আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত 3 ব্যক্তি হলেন মিয়ানমারের নাগরিক মোহাম্মদ আব্দুল খালেক, আব্দুল শুকুর এবং চট্টগ্রামের চান্দনাইশের মোহাম্মদ বাহাদুর মিয়া। যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদালত বিশ্বাস করেননি। কারণ আমরা আর্গুমেন্ট করেছিলাম যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো নির্যাতন করে আদায় করা হয়েছে। মাননীয় আদালত আমাদের এই আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্ট করে বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে কাউকে সাজা দেয়া যাবে না। সিলেটের পানশি এবং 5 ভাই রেস্টুরেন্টের খাবারে কেমিক্যাল এবং কাপড়ের রং মেশানোর দায়ে 6.5 লাখ টাকা জরিমানা করেছে র্যাব 9-এর ভ্রাম্যমাণ আদালত। সকালে সিলেট নগরীর জিন্দাবাজারের 2 রেস্টুরেন্টে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলে। এ সময় পানশি রেস্টুরেন্টকে পচা বাসি খাবার পরিবেশনের দায়ে এবং খাবারে বিষাক্ত রং দেয় 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারে কেমিক্যাল মেশানোর দায়ে 5 ভাই রেস্টুরেন্টকেও 3 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, সিলেটের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবেই এই অভিযান চলে, যা অব্যাহত থাকবে। গাজীপুরের কালীগঞ্জে 8টি অবৈধ ইটভাটাকে 62 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনব্যাপী অভিযানে মূলগাঁও এলাকায় ফারুক ট্রেডার্সের 6টি ইটভাটাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়। পরে গুনাপাড়া এলাকায় আরসিজি ব্রিক্স এবং উমামা ব্রিক্সকে জরিমানা করা হয় 12 লাখ টাকা। অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা সব অবৈধ ভাটাগুলো ভেঙে দেয়। লোকসানের অজুহাতে দেশের 6টি চিনিকল বন্ধের প্রতিবাদে দেশের 15টি চিনিকলে চলছে বিক্ষোভ এবং কর্মবিরতি। শ্রমিকদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব, অথচ সেদিকে নজর না দিয়ে প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। ফলে এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ চরম সংকটে পড়বে। হঠাৎ করেই মিল বন্ধের ঘোষণায় উদ্বেগ এবং হতাশায় পড়েছেন হাজার হাজার আখ চাষি। সবকটি মিল চালু রাখার দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে চিনিকলগুলোর শ্রমিক কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে জমিসহ বাড়ি পেল কক্সবাজারের টেকনাফের দরিদ্র একটি পরিবার। সকালে আনুষ্ঠানিকভাবে জমির দলিল এবং বাড়ির চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক। তিনি জানান, মাস 2 আগে ওয়াইকং ইউনিয়নের কেরুতলি এলাকায় দরিদ্র পরিবারের সন্তান কিশোর মামুন প্রধানমন্ত্রীর মোবাইলে একটি খুদে বার্তা পাঠায়। প্রধানমন্ত্রীকে সে জানায় তাদের জমি নেই, ঘরও নেই। মেসেজ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 12.5 কাঠা জমি নির্ধারণ করে সেখানে সেমি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেয় স্থানীয় প্রশাসন। মামুনের বাবা রিকশা চালক, তাদের পরিবারের সদস্য সংখ্যা 6। জমি এবং বাড়ি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই পরিবার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি স্বপ্ন ভাবিনি যে এমন একটা ঘর এবং জায়গা সহ ঘর পাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর এক ঐকান্তিক ইচ্ছা এবং আদেশের ফলে আমরা শুধু এটা বাস্তবায়ন করেছি এবং আজকের এই জমির কাগজপত্র এবং তার ঘরের চাবি দুটোই আমরা হস্তান্তর করব। খুলনা বিভাগে 9টি জেলায় র্যাব 6 সদস্যের মাস্ক বিতরণ করেছে। বিকেলে র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সুরাত আলম এর নেতৃত্বে এই পৌর এলাকায় কার্যক্রম চলে। সহস্রাধিক মানুষকে দেওয়া হয় মাস্ক। এ সময় সুরাত আলম জানান, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই উদ্যোগ। এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে সুচিন্তা ফাউন্ডেশন। একই সাথে করোনার ঝুঁকি এড়াতে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইনও চালায় এই প্রতিষ্ঠান। দুপুরে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত, BSMMU এর উপাচার্য ডক্টর কনককান্তি বড়ুয়ার কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এই 1000 পিস PPE, 1000 KN95 মাস্ক, 1500 গ্লাভস এবং 500 চশমা হস্তান্তর করে এই প্রতিষ্ঠানটি। PM সাবাব নওগাঁয় যে ফাউন্ডেশনটি রয়েছে তারই উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। বিকেলে শহরের পর নওগাঁ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক BM সাবাব। এ সময় প্রভাতী খেলাঘর আসরের ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শহরের চকদেবপাড়া, বালুডাঙ্গা, কোমাইগাড়ি সহ বিভিন্ন এলাকায় 500 জনকে শীতবস্ত্র উপহার দেন তারা।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইতালির মধ্য এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ব্যাপক তুষারপাত এবং টানা ভারী বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। এমিলিয়া রোমানিয়া এলাকায় বিপদসীমা পেরিয়েছে নদীর পানি। এখনও অব্যাহত ভারী বৃষ্টি। রোববার ওই অঞ্চলে 60টির মতো পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। কিছু এলাকায় হচ্ছে ব্যাপক তুষারপাত। গেল দুদিন ধরে ভেনেতো এবং লোম্বার্জি সহ বিভিন্ন এলাকায় প্রদেশে চলছে উদ্ধার অভিযান। এই ছিল এখনকার সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সঙ্গে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।